সেটা হচ্ছে কমিউনালিজম এন্ড সেকুলারিজম। আমার নাম সৌমিত্র সরকার, একাডেমিক কাউন্সিলর অফ সোশিয়োলজি, ইগনু 28150। আজকের যে বিষয়বস্তু সাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতা, এই দুটি বিষয়বস্তু ভারতীয় সমাজে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন দিক থেকে কিন্তু ভারতকে প্রভাবিত করেছে। সাম্প্রদায়িকতার যে বাতাবরণ, তা শুধুমাত্র বর্তমান সামাজিক প্রেক্ষাপটেরই বৈশিষ্ট্য নয়। দীর্ঘ সময় ধরে কিন্তু সাম্প্রদায়িকতার অস্তিত্ব ভারতে রয়েছে। আমরা যদি ব্রিটিশ সমসাময়িক ক্ষেত্র দেখি, বা ধরো ব্রিটিশ আগে, তার মানে হচ্ছে ব্রিটিশ পূর্ববর্তী যে সময়, সেই সময়েও কিন্তু সাম্প্রদায়িকতার অস্তিত্ব পরিলক্ষিত হয়। আজকের আলোচনায় আমরা কিন্তু এই বিস্তৃত দিক নিয়ে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব কিভাবে পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর থেকে ধর্মনিরপেক্ষতার যে বাতাবরণ ভারতীয় সমাজে ছড়িয়ে পড়ে এবং তার মূল বৈশিষ্ট্য কি এবং সেটি কোন দিক থেকে প্রভাবিত করে। তাহলে আজকে স্টেপ বাই স্টেপ আমরা বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে কিভাবে সাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতা এই দুটোর সাথে ধর্ম ধারণাটি কিভাবে সংযুক্ত হয়ে আছে। এই স্লাইডে আমরা কতগুলো পার্সপেক্টিভ রাখার চেষ্টা করা হয়েছে, যেখানে সাম্প্রদায়িকতা সম্বন্ধে বিভিন্ন তাত্ত্বিকরা, বিভিন্ন থিঙ্কাররা কিভাবে তাদের বক্তব্য রাখছে, সেই বিষয়টিকে আমরা একটু দেখে নেব। আমরা একটু স্টেপ বাই স্টেপ যাব। সাম্প্রদায়িকতা কি বলছে? এটি বিস্তৃত অর্থে নিজের সম্প্রদায়ের সাথে একটি শক্তিশালী সংযুক্তি বোঝায়। অর্থাৎ দেখো এখানে বলছে সাম্প্রদায়িকতা মানেই, দেখো এটা একটা পার্টিকুলার কোন একটা সম্প্রদায় বা কমিউনিটির ওরিয়েন্টেশনকে দেখানোর চেষ্টা করছে। তার মানে একটা ব্যক্তি যে গোষ্ঠী বা যে সম্প্রদায়ের মধ্যে বসবাস করে, তার প্রতি তার যে একাত্মতা, তার সংযুক্তির ক্ষেত্রে যে অনেক বেশি আত্মিক বন্ধন, এটাই কিন্তু আস্তে আস্তে সাম্প্রদায়িকতার আকার নিয়ে থাকে। কি বলছে? এটা একটি মতাদর্শ যা সম্প্রদায়কে একত্রিত করার জন্য, সম্প্রদায়ের মধ্যে পার্থক্যগুলিকে দমন করে এবং অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে সম্প্রদায়ের অপরিহার্য ঐক্যের উপরে জোর দেয়। তারপরে দেখো এখানে বলতে চাইছে যে কোন একটা ব্যক্তি যে গোষ্ঠীর মধ্যে বসবাস করে বা যে সম্প্রদায়ের মধ্যে বসবাস করে, সেই সম্প্রদায়ের একটা নিজস্ব বৈশিষ্ট্য, একটা নিজস্ব কাঠামো রয়েছে এবং তারা সবসময় চেষ্টা করে তাদের নিজস্ব সম্প্রদায়কে অন্যদের থেকে আলাদা করে রাখা, বা অন্যদের থেকে সুপিরিয়র ফিল করা, বা অন্যদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, বা অন্যদের থেকে বেশি সুযোগ সুবিধা ভোগ করা, বা অন্যদের থেকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হওয়া। এই বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র করে যখন সম্প্রদায়গত ফিলিংস তৈরি হয়, অর্থাৎ আমি একাই সমস্যা ফিল করছি না বা একাই সমস্যা ভোগ করছি না, আমাদের পুরো সম্প্রদায়টাই এই সমস্যার সম্মুখীন। এই রকম যে মানসিকতা, এই মানসিকতার প্রেক্ষাপটই কিন্তু সাম্প্রদায়িকতাকে জন্ম দিয়ে থাকে। আমরা এখানে দেখে নেব প্রফেসর দীক্ষিতের একটা বক্তব্য। 1974 তিনি বলছেন সাম্প্রদায়িকতা একটি রাজনৈতিক মতবাদ যা রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য ধর্মীয় সাংস্কৃতিক পার্থক্যকে ব্যবহার করে। দেখো প্রফেসর দীক্ষিত সাম্প্রদায়িকতার ধারণাকে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখার চেষ্টা করছে, কারণ একটা সম্প্রদায় সমাজে অন্য সম্প্রদায় থেকে কতটা পিছিয়ে রয়েছে, তারা কি আদতে সংখ্যালঘু, বা অন্য সম্প্রদায় যারা সংখ্যাগুরু তারা কোন কোন সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। তাহলে সেই সমস্ত সুযোগ সুবিধা যদি সংখ্যালঘু সম্প্রদায়ের গোষ্ঠীকে পেতে হয়, তাহলে তাকে কি করতে হবে? তাহলে তার প্রয়োজন হলো রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ। রাজনৈতিক প্রেক্ষাপটে সে কি করবে? ধর্মীয় সাংস্কৃতিক ক্ষেত্রগুলোকে আরো শক্তিশালী করবে। তাহলে কি বলছে এখানে? ধর্ম এবং সাংস্কৃতিক পার্থক্যের ভিত্তিতে একটি সম্প্রদায় ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দাবি শুরু করে
তখন সাম্প্রদায়িক সচেতনতা তৈরি হয়। তার মানে সম্প্রদায়গত মানসিকতা যখন রাজনৈতিক ক্ষমতা দখল করবে এবং রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সে যখন অন্য সম্প্রদায়ের কাছ থেকে কি চাইবে, ক্ষমতা আদায় করে নিতে চাইবে, তাহলে ধর্মীয় সাংস্কৃতিক প্রেক্ষাপটকে সামনে রেখে একটি রাজনৈতিক পরিকাঠামোর আদলে একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়কে ডমিনেট করছে বা একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়ের দ্বারা ডমিনেট হচ্ছে। এই যে সম্প্রদায়গত ফিলিংস, এই যে আমরা উই সম্প্রদায়, পুরো একটা সম্প্রদায় যে সমস্যার সম্মুখীন হয়েছে বা রাজনৈতিকভাবে পিছিয়ে রয়েছে বা ধর্মীয় প্রেক্ষাপটে পিছিয়ে রয়েছে বা সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে রয়েছে, এই ধরনের যে মানসিকতা যখন সম্প্রদায়গতভাবে ফুটে ওঠে তখনই কিন্তু জন্ম নেয় সাম্প্রদায়িকতা। আমরা আরেকজন থিঙ্কারের বক্তব্য দেখে নেব, কামাত। কামাতের যে বক্তব্য, কামাত এখানে কি দেখানোর চেষ্টা করছেন 2003-এ। কামাতের যে ডেফিনেশনটা আছে সাম্প্রদায়িকতা সংক্রান্ত, খুবই জাস্টিফাইড এবং তিনি বৃহত্তর প্রেক্ষাপটকে তার আলোচনায় কভার করার চেষ্টা করেছেন। তিনি কি বলছেন, একটি বহু ধর্মীয় এবং বহু জাতিগত সমাজের প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারণার মাধ্যমে সাম্প্রদায়িকতার অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। দেখো এখানে বহু জাতিগত এবং বহু সম্প্রদায়ের ধারণার কথা বলছে, মানে ভারতীয় সমাজে স্পষ্ট এখানে কিন্তু বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষ বসবাস করে, ফলে স্বাভাবিকভাবে এখানে জাতিগত বা ধর্মগত বিভিন্নতা যে দেখা যাবে এটা কিন্তু একদম স্পষ্ট। আর কি বলেছে, যখন বিভিন্ন সম্প্রদায়ের বোঝাপড়া এবং সহযোগিতার সাথে একটি ভূখণ্ডের মধ্যে একত্রে বসবাস করে তখন সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে। কিন্তু যখনই এই জাতীয় গোষ্ঠী, জাতিগত বা ধর্মীয় তাদের একচেটিয়তা, গোষ্ঠী পরিচয় এবং গোষ্ঠী স্বার্থের জন্য এমনকি জাতীয় স্বার্থের মূল্য দিয়ে লড়াই করা হয়, তখনই কিন্তু চেষ্টা করা হয় এক ধরনের জীবনযাত্রাকে অন্য ধরনের জীবনযাত্রার উপরে চাপিয়ে দেওয়া। আমরা যদি জিএস ঘুরের দৃষ্টিভঙ্গি দেখি, ঘুরে কিন্তু প্রথম দিককার ভারতীয় সমাজ কাঠামোর চিত্রকে দেখানোর চেষ্টা করছেন যে কিভাবে ব্রাহ্মণিকান আইডিওলজি, মানে ব্রাহ্মণদের যে মতাদর্শ পুরো সমাজ কাঠামোর উপরে প্রভাব বিস্তার করেছে। তার মানে ব্রাহ্মণ মতাদর্শ অন্যান্য সামাজিক গোষ্ঠীগুলি থেকে ডমিনেটেড, তাহলে শক্তি বেশি, তাহলে অন্যদেরকে রেগুলেট করা বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা ব্রাহ্মণদের সলিড ছিল। তো এখানে কামাতের বক্তব্যে আমরা কিন্তু সেটাই দেখছি। কামাত বলছে যে ভারতবর্ষে যেহেতু বিভিন্ন ধর্ম জাতের মানুষ বসবাস করে, তাহলে দেখো বিভিন্ন ধর্ম জাতি বর্ণের মানুষ যখন বসবাস করছে তখন তাদের জীবনযাত্রা, তাদের ভরণ পোষণ, তাদের খাদ্যাভ্যাস, তাদের সংস্কৃতি, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কিন্তু একটা বৈচিত্র্যতা রয়েছে। পাশাপাশি বসবাস করছে বিভিন্ন মানুষ, প্রত্যেকের মধ্যে যেন একটা সাংস্কৃতিক বৈচিত্র্যতার বাতাবরণ রয়েছে। সমস্যা কখন দেখা যাবে, সমস্যা কথা তিনি বলছেন যে যদি কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা সম্প্রদায় তাদের নিজস্ব স্বার্থকে কেন্দ্র করে অন্য গোষ্ঠীদের উপরে তাদের জীবনযাত্রা বলপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ ধরো হিন্দু আর মুসলিম পাশাপাশি বসবাস করছে দুটো গোষ্ঠী, প্রত্যেকেই নিজের নিজের কালচার, রিলিজিয়াস কাস্টমস, ফুড হ্যাবিট, ড্রেসিং সেন্স এন্ড ব্লা ব্লা ডিফারেন্ট ফ্যাক্টরগুলোকে নিয়ে তারা হ্যাপিলি লিভ করছে। সমস্যা তখনই দেখা যাবে যখন হিন্দু বা মুসলিম যে কোনো একটা সম্প্রদায় যে বৈশিষ্ট্য, তাদের যে ধর্মীয় আচার আচরণ বা তাদের যে সাংস্কৃতিক আচার আচরণ বা জীবনশৈলীগত আচার আচরণ বা নিয়ম বা পরিকাঠামো, রুলস বা মোডস বা কাস্টমস, এগুলোকে অন্য গোষ্ঠীর উপরে বলপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। ইউ হ্যাভ টু মেইনটেইন, তোমাকে এটা মানতেই হবে, তোমাকে এটা করতেই হবে, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো না, তুমি ওখানে যেতে পারো না। তাহলে এই ধরনের যে প্রেশারাইজ মতাদর্শ যখন একটা গোষ্ঠীর অন্য গোষ্ঠীর উপরে বলপূর্বক চাপতে শুরু করবে তখনই কিন্তু সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি হবে, তখনই কিন্তু সম্প্রদায়ের মধ্যে বিবাদ, বিসংবাদ, রায়াটস লেগে যাবে, দ্বন্দ্বের মতো বাতাবরণ তৈরি হবে। আশা করি স্লাইডটা স্পষ্ট হয়েছে।
আমরা এবার স্টেপ বাই স্টেপ যাব। এই যে এতক্ষণ ধরে সাম্প্রদায়িকতার কথাগুলো বলছিলাম, সেখানে আমরা দেখে নেব যে কোন কোন ক্ষেত্র বা কোন কোন কজের জন্য ভারতের সাম্প্রদায়িকতা বৃদ্ধি পায়। তাহলে ভারতবর্ষের সাম্প্রদায়িকতা বৃদ্ধির পেছনে কি কি কারণ রয়েছে এটা আমরা একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করব। একদম প্রথম ফেজ থেকে আমরা একটু শুরু করার চেষ্টা করেছি, কারণগুলোকে যাতে প্রথম থেকে ভারতীয় সমাজ কাঠামোর চিত্রটা বোঝা সহজ হয়ে যায়। প্রথমেই পয়েন্টটা হচ্ছে কি, ব্রিটিশ সরকারের ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তাহলে ব্রিটিশ সরকার ভারতবর্ষে এসেছিল কিন্তু বাণিজ্য করতে। তারপরে তারা যখন দেখে যে ভারতবর্ষে প্রচুর সম্পদের ভান্ডার রয়েছে, তারা তো আত্মসাৎ করতে হবে, লুট করতে হবে। কিন্তু এই যে আত্মসাৎ বা লুট করব, সেখানে ব্রিটিশ কিন্তু বিভিন্ন অবস্থার সম্মুখীন হয়। প্রথমত হচ্ছে তারা দেখছে যে ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা গোষ্ঠী তাদের নিজের মতো করে জীবনযাত্রা করতে অভ্যস্ত। তাদের মধ্যে একটা সহযোগিতা, একটা সম্প্রীতির বাতাবরণ রয়েছে। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে কি, এদেরকে বিচ্ছেদ করতে হবে। যদি হিন্দু, ইসলাম বা মুসলিম ধর্মের মানুষেরা বা উপজাতি সম্প্রদায়ের মানুষরা যে দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে, তাহলে তাদের মধ্যে যে ঐক্যতা রয়েছে, তাদের মধ্যে যে স্বয়ং সম্পূর্ণতা রয়েছে, এটাকে ভাঙতে হলে কি করতে হবে? ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশ কি করলো? ব্রিটিশ দেখছে যে যদি ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হয়, তাহলে কি করতে হবে? এই একতাকে ভেঙে দিতে হবে। কারণ তারা যদি একতা হয়ে বা এককভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যায়, তাহলে ব্রিটিশ সরকারের পক্ষে ডিফিকাল্ট ভারতীয় সমাজে টিকে থাকা। তাই তারা পলিসি নিচ্ছে ডিভাইড করে দেওয়া, ডিভাইড অ্যান্ড রুল। তাহলে ডিভাইড করে দাও, আলাদা আলাদা করে দেবো, তারপরে তাকে রুল করা সোজা। একটা গোষ্ঠী যদি 500 জন ব্যক্তি থাকে, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া কষ্টকর হবে। কিন্তু যদি তাদেরকে আমরা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে ভেঙে দিতে পারি, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রকে আলাদাভাবে শাসন করা অনেক বেশি সোজা। ব্রিটিশ কিন্তু সেই বুদ্ধিকেই কাজে লাগাচ্ছে এবং আস্তে আস্তে ভারতীয় সমাজে কোথাও না কোথাও যেন একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করে দিচ্ছে। আর কি দেখবো আমরা? সাম্প্রদায়িক রাজনীতি। দেখো, ভারতবর্ষ যত সময় স্বাধীনতার পরবর্তীকাল থেকে এগিয়ে গেছে, তত কোথাও না কোথাও যেন রাজনৈতিক ক্ষেত্রে একটু একটু করে সম্প্রদায়ের দিকগুলো দানা বেঁধেছে। কারণ সংবিধানের আন্ডার বিভিন্ন রাজনৈতিক দলগুলো যদি নির্দিষ্ট সম্প্রদায়কে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করে বা বেশি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু সাম্প্রদায়িকতার বাতাবরণ বাড়বে। কারণ দেখো, বলছে সাম্প্রদায়িক রাজনীতি, অর্থাৎ এমনই একটা রাজনৈতিক দল সে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে যেন বেশি পাইয়ে দেওয়ার রাজনীতি শুরু করেছে। তাহলে সম্প্রদায়কে পাইয়ে দেওয়ার যে রাজনৈতিক পরিকাঠামো, সেটা কিন্তু ভারতীয় সমাজে সাম্প্রদায়িকতা বৃদ্ধি একটা কারণ। তাহলে রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাই কি হতে হবে? রাজনৈতিক প্রেক্ষাপটকে হতে হবে সম্প্রদায় মুক্ত, সম্প্রদায় থেকে তাকে বিচ্ছিন্ন হতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলির মূল উদ্দেশ্যই হবে দেশের সেবা করা, সার্বিক সেবা। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট সম্প্রদায় বা নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত মানুষেরা বেশি সুযোগ সুবিধা পাবে, এই দিক থেকে কিন্তু সরে আসতে হবে। তৃতীয় পয়েন্টটা বলছে সংখ্যালঘু তুষ্টিকরণ নীতি। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বেশি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া।
অর্থাৎ দেখা যাচ্ছে যে এই গোষ্ঠীর মানুষেরা কোথাও না কোথাও পিছিয়ে পড়েছে। অর্থাৎ তাদেরকে যদি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়, দেখো ভারতীয় সমাজে কোথাও না কোথাও রিজার্ভেশনকে নিয়ে বা সংরক্ষণকে নিয়ে কিন্তু দেশের মানুষের মধ্যে একটা চাপানোতর পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ সংরক্ষণ নীতির ফলে একটা সম্প্রদায়ের মানুষ যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, কিন্তু যারা সুযোগ সুবিধা পাচ্ছে না তার সংখ্যা কিন্তু প্রবল। তাহলে এই যে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার যে রাজনীতি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া, সরকারের এই যে তোষণমূলক নীতি, এটা কিন্তু পরোক্ষভাবে দেশীয় একতাকে বিঘ্নিত করে এবং ভারতে কিন্তু সম্প্রদায়ের মতো বাতাবরণ তৈরি করছে। আর কি বলছে সাম্প্রদায়িক রাজনৈতিক দল, অর্থাৎ কোন সেই সমস্ত রাজনৈতিক দল যেটা কোথাও না কোথাও নির্দিষ্ট সম্প্রদায়কে কেন্দ্র করেই গড়ে উঠেছে। অর্থাৎ তাদের যে দাবি দাবা, তাদের যে উদ্দেশ্য, তাদের যে বাতাবরণ, তা যেন কোথাও না কোথাও একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উদ্দেশ্যগুলোকে জনসমক্ষে তুলে ধরা মূল উদ্দেশ্য। অর্থাৎ পার্লামেন্টে যেন একটা নির্দিষ্ট সম্প্রদায়কেই পাইয়ে দেওয়ার রাজনৈতিক প্রেক্ষাপট, এটা কিন্তু পরোক্ষভাবে দেশে কাঠামোকে বিঘ্নিত করছে এবং সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করছে। তারপরে কি বলছে সাম্প্রদায়িক গণমাধ্যম। সাম্প্রদায়িক গণমাধ্যম মানে হচ্ছে, এটা আধুনিক সমাজের প্রেক্ষাপটে কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রভাবশালী একটা পয়েন্ট। গণমাধ্যমগুলোর মাধ্যমে আজ কিন্তু খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো তথ্য, বক্তব্য, মতাদর্শ, আইন বা ভুল খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। তাহলে গণমাধ্যমগুলো এমন ধরনের সাম্প্রদায়িক কেন্দ্রিক মানসিকতার সম্পন্ন বিষয়গুলোকে জনসমক্ষে এমন ভাবে তুলে ধরছে, যার ফলে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি হচ্ছে। ধরো কোনো ঘটনা বা কোনো সম্প্রদায়ের মধ্যেকার বিবাদ, বিসংবাদ, সেগুলোকে এমন ভাবে তুলে ধরা হচ্ছে, এমন ভাবে মানুষের সামনে পোর্ট্রে করা হচ্ছে, যাতে মানুষের মধ্যে বিদ্রোহের বাতাবরণ তৈরি হয়, এক মানুষকে আরেক মানুষের বিরুদ্ধে সংগ্রামের জন্য তৈরি করছে। অর্থাৎ সমাজের মধ্যে কোথাও না কোথাও যেন সমস্যার বীজ বা বাতাবরণ আস্তে আস্তে বেড়ে চলেছে। সুতরাং গণমাধ্যম কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। তোমরা হয়তো পোস্ট ট্রুথের কথা শুনেছ। ডোনাল্ড ট্রাম্পের সময়কাল থেকে এই শব্দটা খুব জনপ্রিয়তা লাভ করে। স্টিভ স্টিসিচের পোস্ট ট্রুথ আইডিওলজি যেটাকে দেখায়, সেটা হচ্ছে যে রিউমার্স, অর্থাৎ ভুল ঘটনাকে বা ভুল প্রেক্ষাপটকে গণমাধ্যমের মধ্যে দিয়ে মানুষের সামনে এমন ভাবে তুলে ধরা হয় যেন তোমার কাছে ওটাই প্রকৃত সত্য। তোমরা যদি লিওটার্ডের বর্দিলাদের যদি হাইপার রিলেটিভ পড়ো, বর্দিলাদের হাইপার রিলেটিভে বর্দিলাদ বলছে যে আধুনিক সমাজে গণমাধ্যম মানুষের সামনে এমন সব চিত্র তুলে ধরে যেটা কি যেন আদতে বাস্তব মনে হয়। তোমরা তো শুনেছো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যখন বিধ্বংস হয়, তখন কিন্তু প্রচুর প্রচুর মানুষ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টপ ফ্লোর থেকে নিচে ঝাঁপ মেরেছিল। প্রচুর জনের এই বিশ্বাস ছিল যে সুপারম্যান তাদেরকে বাঁচিয়ে নেবে। কারণ সুপারম্যান ক্যারেক্টারটা হচ্ছে দেখো ইউরোপিয়ান কনস্ট্রাক্টেড, ঠিক আছে, কমিক ক্যারেক্টার, কিন্তু ক্যারেক্টারটাকে এমন ভাবে উপজীব্য করা হয়েছে গণমাধ্যম, টেলিভিশন, মিডিয়া, সেটাকে এমন ভাবে উপজীব্য করেছে মানুষের সামনে যেন তুমি সেটাকে বাস্তব ভেবে ফেলেছো। আদতে সত্যি যেন সুপারম্যান ক্যারেক্টারটা আছে। তাহলে এই যে সুপারম্যানের ক্যারেক্টারটা আছে, ক্লার্ক কেন্ট নামে যে পরিচিত, সে সমাজকে বাঁচিয়ে নেবে, মানুষকে বাঁচিয়ে নেবে। তাহলে গণমাধ্যমের প্রতি এই যে অত্যাধিক নির্ভরশীলতা, সেই গণমাধ্যমকে সাম্প্রদায়িক দলগুলো কাজে লাগাচ্ছে। সাম্প্রদায়িক ভাবধারা,
চিন্তা ভাবনাকে মানুষের সামনে খুব সহজেই আজ পৌঁছে দেওয়া সম্ভব হয়ে গেছে গণমাধ্যমের মধ্যে দিয়ে, ফেসবুক, টুইটার, ইনস্টা, হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে কোনো সাম্প্রদায়িক মেসেজ, সাম্প্রদায়িক ভিডিও, সাম্প্রদায়িক টেক্সটকে সহজেই মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং মানুষকে উত্তেজিত করে সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়া যায়। সেই জন্য দেখবে ভারত সরকার কিন্তু বিভিন্ন সময়ে গণমাধ্যম থ্রু মানুষের সামনে ভুল বার্তা প্রচার করার বিষয়ে বিভিন্ন লজ নিয়ে সোচ্চার হয়েছে। তারপরের পয়েন্টটা হচ্ছে পৃথকীকরণমূলক সাম্প্রদায়িকতা। পৃথকীকরণ অর্থাৎ আলাদা করে দেওয়া। আলাদা করে দেওয়া মানে, যেমন ধরো একটা খুব বড় এক্সাম্পল হতে পারে যে ধরো ভারত ভাগ, স্বাধীনতার সময়ে ধরো ভারত পাকিস্তানের যে ভাগ হয়ে যাও, তাহলে এই যে পৃথক করে দিলাম একটা গোষ্ঠী বা একটা সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায়ের থেকে পৃথক করে দেওয়া, ঠিক আছে, তাহলে এই পৃথকীকরণের পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, বা ধরো অপরচুনিটি হতে পারে, সংখ্যাগরিষ্ঠতা হতে পারে। তাহলে এই যে সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু পৃথকীকরণের ক্ষেত্রে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করে। আর কি বলছে, আর্থ সামাজিক অনগ্রসরতা। অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় কি করছে, এই যে সম্প্রদায় থেকে পিছিয়ে পড়েছে তারা কিন্তু সব সময় দেখছে যে সমাজে কোনো একটা অন্য গোষ্ঠী সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, অথচ তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। তাদের অর্থনৈতিক বা সামাজিক অবস্থা বাকির থেকে অনেক বেশি দুর্বল, অনেক বেশি কষ্টকর জীবন তাদেরকে অতিবাহিত করতে হচ্ছে। তাহলে এই যে কষ্টকর জীবন তাদেরকে অতিবাহিত করতে হচ্ছে, তাহলে এই যে আর্থ সামাজিক অনগ্রসরতা, এই অনগ্রসরতা কিন্তু সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করে। আর কি বলছে, রাজনৈতিক সুবিধা, রাজনৈতিক সুবিধাবাদ, তাহলে রাজনৈতিক সুযোগ সুবিধা পাওয়া। তাহলে এই যে ধরো তোমরা বর্তমান সময়ে বিভিন্ন কারাপশনের ঘটনাগুলো দেখছো, তাহলে রাজনৈতিক ভাবে সুবিধা পাইয়ে দেওয়া, রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে যেটা দেশের স্বার্থে ব্যয় করা উচিত সেটা ব্যক্তিগত স্বার্থে যখন ব্যয় হবে, তাহলে এই যে দেশীয় স্বার্থের প্রতি যখন ব্যক্তি কেন্দ্রিক স্বার্থে ব্যয় হবে, তখন কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ বা বিতৃষ্ণা তৈরি হবে। তাহলে কেন এই ব্যক্তিটা সমস্ত সুযোগ সুবিধা পাবে, বা কেন ওই গোষ্ঠীটা সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে যেটা আমরা পাচ্ছি না বা আমাদের গোষ্ঠী পাচ্ছি না। তাহলে এই যে রাজনৈতিক সুবিধাবাদ, রাজনৈতিক সুবিধাবাদ কি করছে, রাজনৈতিক সুবিধাবাদের উদ্দেশ্য হচ্ছে পরোক্ষভাবে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করা, কারণ মানুষের মধ্যে এটি ক্ষোভ বা বিতৃষ্ণাকে বাড়িয়ে দিচ্ছে। যত মানুষের মধ্যে ক্ষোভ বা বিতৃষ্ণা বাড়বে, তত কিন্তু কি দেখবো দেখা যাবে, তত কিন্তু দেখা যাবে সাম্প্রদায়িকতার মতো পরিস্থিতি। ধর্মান্তকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে ধর্মান্তকরণ। ধর্মান্তকরণ মানে হচ্ছে, দেখো, ধর্মে চেঞ্জ করা, অর্থাৎ এক ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম নেওয়া। তাহলে যদি কোনো ব্যক্তিকে বলপূর্বক ধর্মান্তকরণের চেষ্টা করা হয়, অর্থাৎ কাউকে বলপূর্বক হিন্দুকে যদি মুসলিম করা হয় বা মুসলিমকে যদি হিন্দুতে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু অনেক সময় এই ধরনের বলপূর্বক অ্যাক্টিভিটি গুলো কি করে, বলপূর্বক অ্যাক্টিভিটি গুলো কিন্তু সাম্প্রদায়িকতার মতো সমস্যাকে নিয়ে আসে। সুতরাং ধর্মান্তকরণ কিন্তু একটা বড় সমস্যা। অনেক সময় ব্যক্তি স্বেচ্ছায় ধর্মান্তকরণ করে, কিন্তু সেই ধর্মান্তকরণ করতে গিয়েও তাকে সমস্যায় পড়তে হয়। কারণ ধরো যে ধর্মান্তকরণে বলপূর্বক হতে পারে বা ধরো স্বেচ্ছায় হতে পারে, তাহলে বলপূর্বক যখনই হবে তখনই কি হবে, তখনই কিন্তু ব্যক্তির মধ্যে একটা সম্প্রদায়ের প্রতি বিতৃষ্ণা তৈরি হবে এবং সে কিন্তু রিভল্টের পথে যাবে।
তার পরের পয়েন্টটা দেখো, বলছে ধর্মগুরুদের প্রভাব। ধর্মগুরু বলতে, ধর্মগুরু হচ্ছে যারা ব্যক্তিকে উপদেশ দেয়, ধর্মীয় উপদেশ দেয়। এর কিন্তু ভূমিকা প্রবল, এর কিন্তু ভূমিকা ইতিবাচক হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু বর্তমানে অনেক ধর্মগুরু আছে সমাজে ব্যক্তিকে ভুল পথে চালনা করছে, অর্থাৎ তাকে এমন ভাবে সমাজের বিরুদ্ধে বা অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে ডিভোটি করে দিচ্ছে, এমন ভাবে তার ব্রেন ওয়াশিং হচ্ছে, যার ফলস্বরূপ তারা কিন্তু সাম্প্রদায়িকতার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। তারপরে বলছে শিক্ষা প্রতিষ্ঠান এবং বৈরতামূলক ভূমিকা। শিক্ষা প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বলি না, শিক্ষা ব্যক্তিকে আলো প্রদান করে। তাহলে এখানে আলো বলতে এখানে টর্চ লাইটের আলো নয়, কিন্তু এখানে আলো মানে হচ্ছে জ্ঞানের আলো। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা সুযোগ সুবিধা যদি না পায়, শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা কোনো ব্যক্তি পাচ্ছে না এবং তার জন্য প্রপার ক্লাস অ্যালোকেট হচ্ছে না, তাহলে কিন্তু ব্যক্তি বিদ্রোহের পথ বেছে নিতে পারে। আর কি, আর বলছে প্রশাসনিক ব্যর্থতা, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন। প্রশাসনিক ক্ষেত্রগুলো যদি সঠিকভাবে মানুষকে গাইডেড করতে না পারে, পথে দিশা দেখাতে না পারে, তাহলে কিন্তু মানুষ ভুল পথে চলে যায়। আর ভুল পথে চলে গেলেই কিন্তু তাকে বিভিন্ন সম্প্রদায় গোষ্ঠী বা সাম্প্রদায়িক গোষ্ঠীর সম্মুখীন হতে হয়, যে গোষ্ঠীগুলো তাকে ভুল পথে চালনা করার ফলে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি হয়। দেখা গেল অনেক সময় সে নিজের সম্প্রদায় বা গোষ্ঠীর প্রতি বিদ্রোহের পথ বেছে নিয়েছে। তাহলে এই যে পয়েন্টস গুলো দেখছো, ব্রিটিশ সরকারের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সাম্প্রদায়িক রাজনীতি, তার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়, পৃথকীকরণমূলক রাজনীতি, যে বিভিন্ন ক্ষেত্রগুলো, এই বিভিন্ন ক্ষেত্রগুলো থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে ভারতবর্ষের সাম্প্রদায়িকতা বৃদ্ধির পিছনে কিন্তু কোনো একটি মাত্র কারণ বর্তমান নেই, এর পিছনে কিন্তু বিস্তর কারণ রয়েছে এবং প্রত্যেকটা কারণ কিন্তু নিজেদের মতো করে প্রত্যেকটা কারণ ভারতের সাম্প্রদায়িকতা বৃদ্ধিকে প্রভাবিত করছে। তাহলে সাম্প্রদায়িকতা যখনই দেখা দেবে, তাহলে তো আরেকটা জিনিস দেখা দেবে, সেটা হচ্ছে দাঙ্গা। তাহলে আমরা এখানে দেখে নেব যে সাম্প্রদায়িক দাঙ্গার ব্যাপারে কি বলতে চাইছে, অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা কোনটাকে বলি বা কেনই বা হয়, বা কোন কোনগুলো দাঙ্গা, বা কোন কোন দাঙ্গা ভারতীয় সমাজে পূর্বে হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা অন্যদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি এবং অনুভূতির একটি সম্মিলিত প্রকাশ। অর্থাৎ দেখো, বলছে দাঙ্গা ভারতীয় সমাজে প্রেক্ষাপটে দেখতে গেলে কিন্তু ধর্ম একটা বড় রোল প্লে করে। অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রগুলো ভারতীয় সমাজের সাম্প্রদায়িকতার জন্য কিন্তু অনেক বেশি প্রভাবশালী রোল ভূমিকা পালন করেছে। অর্থাৎ একটি সাম্প্রদায়িক দাঙ্গা সাধারণভাবে নির্দিষ্ট স্বার্থ আদায়ের জন্য অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সাথে নিজের পরিচয়, ধারণা এবং বিশ্বাস ইত্যাদির সম্মিলিত সহিংস প্রকাশকে বোঝায়। তাহলে দাঙ্গা মানে, দাঙ্গা কখন হয়? দাঙ্গা কখন হয়? যখন ব্যক্তি এমন পরিস্থিতি তৈরি হয়েছে, দেয়ালে পিঠ থেকে গেছে, আর তার পক্ষে কোনো অন্য ওয়ে নেই। তাহলে এই রকম পরিস্থিতিতে ব্যক্তি কিন্তু দাঙ্গার পথ বেছে নিচ্ছে। বা অনেক সময় দেখা যাচ্ছে যে সুবিধাবাদী মানসিকতা এমন ভাবে মানুষের উপরে দানা বেঁধেছে, তাহলে একটা নির্দিষ্ট সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহের পথ ঘোষণা করছে। তাই ভারতীয় সমাজে যে বিষয়টা সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, রেলেভেন্ট, সেটা হচ্ছে কিন্তু ধর্মীয় বিষয়ে কেন্দ্র করে দাঙ্গা। এবং তোমরা শুনেছো যে হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু ভারতীয় সমাজে বিভিন্ন সময় ঘটেছে। আমরা এক্ষেত্রে কতগুলো দাঙ্গা সম্বন্ধে দেখে নেব, দাঙ্গার সময়কালটাও দেখে নেব। ভারত বিভাজন, দেখো একটু আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম, ভারত বিভাজন অর্থাৎ এই যে একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া। তাহলে ভারত বিভাজন, ভারত পাকিস্তানের যে বিভাজন হয়েছে,
এই যে ভারত পাকিস্তানের বিভাজন, এই বিভাজন কিন্তু সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করেছে। আমরা কিন্তু দেখতে পাই যে ভারত আর পাকিস্তানের মধ্যে কিন্তু সৌভ্রাতৃত্বের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। এছাড়াও কাশ্মীরকে নিয়ে যে 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 সবসময় চাপানোতর পরিস্থিতি তৈরি হয়েছে, তা কিন্তু ভারতীয় সমাজের প্রেক্ষাপটে সুবিধাজনক নয়। আর কি দেখবো আমরা, শিখ বিরোধী দাঙ্গা। শিখ বিরোধী দাঙ্গা, এই ঘটনাটা তোমরা শুনেছো, ইন্দিরা গান্ধীর যে অ্যাসিস্ট হয় তাকে যেভাবে হত্যা করা হয়। তাহলে ইন্দিরা গান্ধীকে হত্যা করার সময়কালে তার যে বডিগার্ড ছিল, শিখ সম্প্রদায়ের দুজন বডিগার্ড ছিল। তাহলে এই বিষয়ে কেন্দ্র করে কিন্তু মহারাষ্ট্র, মুম্বাই, পাঞ্জাব, হরিয়ানা, ইউপিতে কিন্তু একটা বড় দাঙ্গার বাতাবরণ তৈরি হয় 1984-এ। বিষয়বস্তু ছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুকে কেন্দ্র করে, ইন্দিরা গান্ধীকে যে হত্যা করা হয়েছে সেই বিষয়টিকে কেন্দ্র করে। এই যে শিখ বিরোধী দাঙ্গা, তাহলে এই দাঙ্গার ফলে কিন্তু প্রচুর সংখ্যক মানুষের প্রাণ হয়। শুধু দেখো, মানুষেরই প্রাণ হারায় না, সমাজে প্রচুর ক্ষতি হয়। ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, বস্তুগত, রাজনীতি, ঘর বাড়ি, বিভিন্ন ক্ষেত্রের কিন্তু ক্ষতি হয়ে থাকে। তাহলে এই যে প্রচুর প্রচুর মানুষ মারা যায়, ঠিক আছে, প্রচুর প্রচুর রেপ বা ধর্ষণের মতো ঘটনা ফুটে ওঠে, লুণ্ঠন হয়, মানুষের সম্পত্তি লুট করে নেওয়া হয়, হত্যা করা হয়। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো বারবার কিন্তু এই বিষয়টাকে বুঝিয়ে দেয় যে সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু কখনোই সুবিধামূলক নয়। সাম্প্রদায়িক দাঙ্গার ফলে কিন্তু মানুষের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়। তারপর দেখো বলছে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের জাতিগত নির্মূল। হিন্দু পণ্ডিতদের উপরে কাশ্মীরে যে বিবাদ হয় সেটাও কিন্তু এখানে ইনভলভ। তাহলে এই যে হিন্দু পণ্ডিতদের উপরে অত্যাচার করা হয়, ঠিক আছে, তাদের যে শ্রদ্ধা, যে ধর্মীয় আচার আচরণ, তাদের উপরে যে যে সংখ্যালঘু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের মানুষের যে সমস্যামূলক প্রেক্ষাপট, তার ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কেন্দ্র করে কাশ্মীরি হিন্দু মধ্যে দ্বন্দ্ব। পরের পয়েন্টটা সম্বন্ধে তোমরা সকলেই হয়তো অবগত, সেটা হচ্ছে যে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস 1992 অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করা হয়। কারণ অযোধ্যা, যেটাকে বলা হয় রাম নিবাস, সেখানে বাবরি মসজিদ মানে মুসলিম ধর্মের একটা স্তম্ভ থাকবে, ঠিক আছে, একটা সৌধ থাকবে, আর্কিটেকচার থাকবে, এটা কিন্তু মানুষ মেনে নেয়নি এবং ফলস্বরূপ সেখানে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়। এই যে বাবরি মসজিদ যখনই ভেঙে দেওয়া হলো, এই ভেঙে দেওয়ার ফলেই কিন্তু অযোধ্যায় বারবার সমস্যার বাতাবরণ হয়েছে এবং সেই সমস্যার বাতাবরণের ফলেই কিন্তু প্রচুর সংখ্যক মানুষকে প্রাণ হারাতে হয়েছে এবং জীবনমাল, সম্পত্তির নষ্ট হয়েছে। আসাম সাম্প্রদায়িক সহিংসা, আসামের মানুষদের মধ্যেও কিন্তু সাম্প্রদায়িকতার বাতাবরণের বিষয়টি পরিলক্ষিত হয়। যেমন দেখো, একটা ঘটনা তোমরা সকলেই পরিচিত, গোর্খাদের গোর্খাল্যান্ডের জন্য যে আন্দোলন, অর্থাৎ তারা সেপারেট স্টেট, সেপারেট আইডেন্টিটি দাবি করছে, তারা নিজস্ব ল্যান্ড, সেপারেট ল্যান্ডের দাবি করছে। তাহলে এই যে সেপারেট ল্যান্ড দাবি করা, দেশের মধ্যে নিজস্ব পৃথক রাজনৈতিক পরিকাঠামো তৈরি করা, নিজস্ব আইডেন্টিটি তৈরি করা, এইটাকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ সময় ধরে একটা সমস্যার বাতাবরণ তৈরি হয়। এটাকে কিন্তু অনেক ক্ষেত্রে আসাম সাম্প্রদায়িক সহিংসার মধ্যে কিন্তু বিষয়গুলো রয়েছে। কিভাবে যেখানে বসবাসকারী মানুষজন নিজেদের আলাদা বা পৃথক পরিচয় দাবি করছে। মুজাফফরনগর সহিংসতাও কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে। এবং ভারতবর্ষে কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, অর্থ, সম্পদ, সুযোগ সুবিধা, রাজনৈতিক প্রেক্ষাপট প্রভৃতি বিভিন্ন বিষয়গুলো কিন্তু একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গার জন্য দায়ী। এই যে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য দায়ী এই বিষয়গুলোর পেছনে রয়েছে অর্থনৈতিক কারণ, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ বিষয়বস্তু বা পাইয়ে দেওয়ার রাজনীতি,
তাহলে এগুলোকে কিন্তু আমরা কখনোই সমাজ থেকে বিচ্ছিন্ন দেখতে পারবো না, সমাজের মধ্যে থেকে এগুলোকে অনুধাবন করতে হবে। তার কারণ হচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গার পেছনে এগুলো স্বতঃস্ফূর্ত ভূমিকা রয়েছে, এবং এই সমস্ত পয়েন্টগুলোকে পরীক্ষার সময় লেখার চেষ্টা করবে যাতে চিত্রটা সঠিকভাবে স্পষ্ট হয়ে ওঠে। আমরা এবার দেখে নেব সাম্প্রদায়িকতা কতগুলো পার্সপেক্টিভ। তিনটে পার্সপেক্টিভ এখানে আমরা, চারটে পার্সপেক্টিভ আছে আধুনিকতা বিরোধী। তাহলে এই যে পার্সপেক্টিভ গুলো আছে এখানে দেখো, প্রথমটা কথা বলা হচ্ছে ঔপনিবেশবাদী দৃষ্টিভঙ্গি। একটু আগে যেটা বলছিলাম কলোনিয়াল স্টেট, তাহলে এই যে কলোনিয়াল তার মানে ব্রিটিশ যখন ভারতে আসে, ব্রিটিশ কিন্তু ভারতীয় সমাজে কি করছে, ব্রিটিশ কিন্তু ভারতীয় সমাজে ডিভাইড এন্ড রুল পলিসি চালু করছে। এই যে ডিভাইড এন্ড রুল পলিসি, তাহলে ডিভাইড করে দেওয়া এবং তারপরে শাসন করা, এই ডিভাইড এন্ড রুল পলিসির মধ্যে দিয়ে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ব্রিটিশ কিন্তু ভারতে সাম্প্রদায়িকতার মতো চিত্র তৈরি করেছিল। তাহলে এই যে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি ব্রিটিশরা ভারতে তৈরি করে, তার ফলে কি হয়, তার ফলে দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিমের মধ্যে সংঘাত তৈরি হয়। তাহলে যে সম্প্রদায়গুলো দীর্ঘদিন ধরে একে অপরের উপরে নির্ভরশীল ছিল, একে অপরের উপরে অনেক বেশি আত্মিক সংযোগ বজায় ছিল, সেই সম্প্রদায়গুলোর মধ্যে একটা সমস্যার বাতাবরণ তৈরি করছে ব্রিটিশ সরকার। আর কি দেখব, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, ন্যাশনালিস্ট পার্সপেক্টিভ। দেখো ব্রিটিশ পরবর্তী সময়ে বা ব্রিটিশ সমসাময়িক সময়ে ব্রিটিশদেরকে উৎখাত করার নিয়ে গান্ধী, নেহেরু, আম্বেদকর, রবীন্দ্রনাথ, এই সমস্ত সোশ্যাল রিফর্মাররা কিন্তু ন্যাশনালিস্ট আইডিওলজিকে ইনভেন্ট করার চেষ্টা করছে। তাহলে এই যে ন্যাশনালিস্ট আইডিওলজি, তার উদ্দেশ্য কি ছিল, তাহলে তারা দেখছে যে ব্রিটিশ যেহেতু তাদেরকে ডিভাইড এন্ড রুল করে শাসন করছে, তাহলে আমাদেরকে যে বিষয়টা করতে হবে সেটা কি, আমাদেরকে যে বিষয়টা করতে হবে তা হলো যে সকলকে একজোট হতে হবে। এবং এই একজোট হওয়ার মূল মন্ত্র কি, এই মূল মন্ত্রই হচ্ছে নেশন। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই একটা সিঙ্গেল আইডেন্টিফিকেশন রয়েছে। তাহলে আমার জাত কি বা আমার ধর্ম কি, এটাকে বেশি গুরুত্ব দেওয়ার থেকে আমি গুরুত্ব দেব দ্য নেশনের উপরে। অর্থাৎ আমার একটাই পরিচয়, এটা হচ্ছে যে নেশন। তাহলে ন্যাশনালিস্ট পার্সপেক্টিভ কিন্তু ডিফারেন্ট দৃষ্টিকোণ থেকে সাম্প্রদায়িকতার প্রেক্ষাপটকে দেখছে, স্কলারদের প্রাসঙ্গিকতা বা স্কলারদের বক্তব্য। স্কলার আরো রয়েছে, আমি এখানে দুটো স্কলারের নাম করেছি, ঠিক আছে। স্টার্ক এন্ড বেম্ব্রিজ রয়েছে, যেটা পড়ে ভালো করে, স্টার্ক এন্ড বেম্ব্রিজ তো খুব ভালো লিখে গেছে। তাহলে এই যে বিপান চন্দ্র, আমরা বিপান চন্দ্র দেখবো, বিপান চন্দ্রের কমিউনালিজম ইন মডার্ন ইন্ডিয়া 1984। বিপান চন্দ্র 1984-তে তার যে গ্রন্থ লিখছেন, এই গ্রন্থে তিনি দেখানোর চেষ্টা করছেন যে সাম্প্রদায়িকতা এমন একটি সামাজিক প্রেক্ষাপট বা সামাজিক বাতাবরণ তৈরি করে যা মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে। তাহলে এই যে দেখো, মানুষের মধ্যে যখন এই ভেদাভেদের বাতাবরণ তৈরি হয়, তখনই কিন্তু মানুষ কতগুলো জিনিসকে সামনে রাখে, সেটা হচ্ছে যে সুবিধাবাদ। তাহলে মানুষ কিন্তু কতগুলো সুবিধাকে সামনে রাখছে। তাহলে আধুনিক সমাজে সম্প্রদায়গুলো দেখছে যে যদি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে নিজেদের সুযোগ সুবিধাগুলোকে বার করে নিতে হয়, তাহলে কিন্তু সম্প্রদায়কে শক্তিশালী হতে হবে। অর্থাৎ আমাদের সম্প্রদায় অন্যান্য সম্প্রদায়ের থেকে পিছিয়ে রয়েছে, তো আমরা কি করব, রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগাবো, রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা সেই জায়গাটা দখল করব। আবার বার্নার্ড কোহেন কিন্তু দেখানোর চেষ্টা করছেন কি, বার্নার্ড কোহেন দেখানোর চেষ্টা করছেন যে সাম্প্রদায়িকতাকে আমরা কিভাবে দেখব, সাম্প্রদায়িকতাকে আমরা দেখব সমাজের ফসল হিসেবে। কোহেন কিন্তু দেখানোর চেষ্টা করছেন যে
সাম্প্রদায়িকতার বাতাবরণ কিন্তু ব্রিটিশ আসার পরবর্তীকাল থেকে তৈরি হচ্ছে তা নয়। মানে ডিভাইড অ্যান্ড রুলটাকে কিন্তু আমরা একমাত্র ক্ষেত্র হিসাবে দেখব না, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র করে কিন্তু ভারতবর্ষ সাম্প্রদায়িকতা রয়েছে, এবং ভারতবর্ষে কিন্তু ব্রিটিশ পরবর্তী সময়েও কিন্তু সাম্প্রদায়িকতার বাতাবরণ ছিল। তাহলে এই যে ব্রিটিশ পরবর্তী সময়েও, ব্রিটিশের যে আগে, ব্রিটিশদের যে পূর্বে এই যে সাম্প্রদায়িকতার যে বাতাবরণ, সেই সাম্প্রদায়িক বাতাবরণ কিন্তু দেখাচ্ছে যে ভারতবর্ষে ব্রাহ্মণিক্যাল আইডিওলজি সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কিন্তু চাপ সৃষ্টি করেছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে বিভাজন এবং তারপরে যে আনটাচেবলস, ব্রাহ্মণ কিন্তু নিচু সম্প্রদায় বা অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষকে অচ্ছুত করে রাখতো। অর্থাৎ এই যে ক্ষোভের বাতাবরণ, সেটা কিন্তু আজকের দিনে দীর্ঘ সময় থেকেই ভারতে রয়েছে, এবং সেই ক্ষোভ থেকেই কিন্তু সাম্প্রদায়িকতার মতো দিকগুলো ফুটে উঠছে। আমরা আর একটা কি পয়েন্ট দেখবো, সেই পয়েন্টের মধ্যে রয়েছে আধুনিকতা বিরোধী। এই যে আধুনিকতা বিরোধী পয়েন্ট, এখানে দেখো আশিস নন্দীর কথা বলা হচ্ছে, দ্য পলিটিক্স অফ সেকুলারিজম অ্যান্ড দ্য রিকভারি অফ রিলিজিয়াস টলারেন্স 1998। এখানে কিন্তু আশিস নন্দী দেখানোর চেষ্টা করছেন যে ভারতবর্ষে আধুনিকতা মানুষের মধ্যে ভেদাভেদকে আরো বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ মানুষ অনেক বেশি স্পেশালাইজড হয়েছে, মানুষ অনেক বেশি একে অপরের প্রতি দূরত্বকে আরো বাড়িয়ে তুলেছে, এবং সেই দূরত্বের ক্ষেত্রগুলো বিভিন্ন বিষয় নিয়ে হয়েছে। গ্লোবালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জগতে মানুষের মধ্যে কি হয়েছে, মানুষের মধ্যে কিন্তু বিস্তর পরিধি বেড়েছে। তাহলে এই যে মানুষের যে চাহিদা, মানুষের যে বিস্তর ফলাফল, কার প্রতি? আধুনিকতার প্রতি। অর্থাৎ আধুনিকতার ফলে মানুষ প্রচুর কিছু পেয়েছে, উন্নত সংস্কৃতি, উন্নত জীবনশৈলী, এই সবগুলো কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছে যে কোথাও না কোথাও আধুনিকতার বাতাবরণের সাথে সাম্প্রদায়িকতার একটি বিষয় লুকিয়ে রয়েছে। আবার পরোক্ষভাবে এটাও ঠিক যে আধুনিকীকরণ বা আধুনিকতার ক্ষেত্রগুলো মানুষের মধ্যে পূর্বোক্ত সাম্প্রদায়িকতার যে বাতাবরণ ছিল সেগুলোকে অনেক মুছে দিয়েছে। নতুন প্রজন্মের মধ্যে সম্প্রদায়কে কেন্দ্র করে যে খুনোখুনি, হানাহানি বা জাত কেন্দ্রিক অস্পৃশ্যতার বিষয়গুলো কিন্তু খুব বেশি পরিলক্ষিত হয় না। জাত কেন্দ্রিক অস্পৃশ্যতার বিষয়গুলি খুব বেশি পরিলক্ষিত হয় না। অর্থাৎ জাতগত বিষয়কে কেন্দ্র করে একটা সময় মানুষের মধ্যে যে ভেদাভেদ ছিল, আধুনিক সমাজে কিন্তু সেই ভেদাভেদের মাত্রা অনেক কমেছে নতুন প্রজন্মের মধ্যে। তাহলে আমরা কি দেখলাম? নতুন প্রজন্মের মধ্যে কি দেখছি? আধুনিকতার মাত্রা প্রভাবের ফলে সাম্প্রদায়িকতা কমেছে। আবার কোথাও না কোথাও দেখো আধুনিকতার ফলে গণমাধ্যম বেড়েছে। গণমাধ্যম আবার অন্যদিকে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, এটা কি করেছে? আধুনিকতার ভ্যালুগুলোকে ছড়িয়ে দিয়েছে। এবং আর কি জিনিস নিয়ে এসছে? গণমাধ্যমের ফলে সাম্প্রদায়িকতার বীজগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। আগে কোন একটা ইনফরমেশনকে আমরা একটা গোষ্ঠীর মধ্যে আবদ্ধ রাখতে পারতাম, এখন কিন্তু ওয়াইডলি সেটা ছড়িয়ে গেছে। আমরা যদি বিভিন্ন দেখবো যে আইএসএস এ যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে সাম্প্রদায়িক বাতাবরণ কিসে ছড়াচ্ছে? কিভাবে সাম্প্রদায়িক বাতাবরণকে ছড়াচ্ছে? গণমাধ্যমকে কাজে লাগিয়ে। তাহলে গণমাধ্যমকে কাজে লাগিয়ে মানুষকে বশীকরণ করা হচ্ছে বা সম্প্রদায়ের মূল্যবোধে দীক্ষিত করা হচ্ছে, যা পরোক্ষভাবে কিন্তু দেশীয় সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। আধুনিক ভারতের সাম্প্রদায়িকতার প্রভাব আমরা দেখে নেব। আধুনিক ভারতের সাম্প্রদায়িকতা কি কি প্রভাব ফেলেছে? দেখো, সামাজিক গঠনকে ব্যাহত করে। অর্থাৎ সমাজ যে সুষ্ঠুভাবে এগিয়ে চলে, সমাজের যে সুষ্ঠু বাতাবরণ, এই সুষ্ঠু বাতাবরণকে সাম্প্রদায়িকতা কিন্তু বিনষ্ট করছে। সাম্প্রদায়িকতার ফলে এই বাতাবরণ কিন্তু ধ্বংস হচ্ছে। অর্থাৎ এই জন্যই বলছে যে সামাজিক গঠনকে ব্যাহত করে। আর কি? সাম্প্রদায়িক দাঙ্গা, স্বাভাবিক,
সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা, ভারতবর্ষে প্রচুর সম্প্রদায় কেন্দ্রিক দাঙ্গা হয়েছে, মুসলিম হিন্দুদের মধ্যে দাঙ্গা, ঠিক আছে, গোর্খাদের ল্যান্ডকে নিয়ে গোর্খাদের মধ্যে, ঠিক আছে, সেখানকার মানুষের মধ্যে দাঙ্গা, শিখদের দাঙ্গা একটু আগে যেটা বলছিলাম। তাহলে দাঙ্গার কিন্তু বাতাবরণ তৈরি করে। আর কি করে? অর্থনৈতিক বিপর্যয়। দেখো, দাঙ্গার মতো পরিস্থিতি যখনই হবে বা 144 ধারা যখনই সমাজে প্রজেক্টেড হবে, তখনই কি হবে? প্রচুর অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হবে, প্রচুর পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক সম্পদকে নষ্ট করে দেওয়া হয়, দোকানপাট বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকলে সবজি নষ্ট হয়ে যাবে, প্রচুর সবজি, শাকসবজি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, মানুষের পক্ষে ওষুধ পত্র নিয়ে আসা কষ্টকর হয়ে যায়। তাহলে মানুষের রোগ ব্যাধি থাকলে সে বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন পড়ে, অনেক ক্ষেত্রে সে মারাও যায়। তাহলে এই সমস্ত বিষয়গুলো কি করলো? এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানুষের উপরে প্রভাব ফেলছে। এই সমস্ত বিষয়গুলো কি করলো? এই সমস্ত বিষয়গুলো অর্থনৈতিক বিপর্যয় নিয়ে আসছে। ঠিক তেমনই দেখো, রাজনৈতিক অধঃপতনের কথাও বলছে। রাজনৈতিক অধঃপতন, তার মানে রাজনৈতিক অধঃপতন বলছে যে রাজনৈতিক যে প্রেক্ষাপট ভারতীয় সমাজকে প্রপার দিশা দিচ্ছে, তাহলে এই যে রাজনৈতিক প্রেক্ষাপট ভারতীয় সমাজকে প্রপার দিশা যখন দেয়, তখন কি হয়? রাজনৈতিক প্রেক্ষাপট প্রপার যখন দিশা দিচ্ছে, দেখো ভালো করে, যখনই সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে, তখনই কিন্তু মানুষকে আর বুঝে উঠতে পারে না যে কোন পথটা সঠিক। কারণ সেই দিশা বা সেই সময়কালেই সমাজে সাম্প্রদায়িকতার মতো ঘটনা ঘটছে। তাহলে মানুষ দ্বিধা বিভক্ত হয়ে যায় যে সেই সাম্প্রদায়িক রাজনৈতিক দলের কথা শোনা ঠিক হবে না ঠিক হবে না। তাহলে এই যে দ্বিধা বিভক্ত পরিস্থিতি, এই দ্বিধা বিভক্ত পরিস্থিতির ফলেই কিন্তু রাজনৈতিক অধঃপতন হয়। আর কি? রাজনৈতিক প্রভাব। সেই সময় রাজনৈতিক দলগুলো কি ধরনের ডিসিশন নিচ্ছে সেটা কিন্তু মানুষের উপরে প্রভাব ফেলে। তাহলে ডিসিশনটা সম্প্রদায়ের জন্য সুফল নিয়ে আসবে নাকি কুফল নিয়ে আসবে, নাকি আরো ওয়ার্স সিচুয়েশন তৈরি করবে। রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে কিন্তু একটা বড় চাপাউনতার পরিস্থিতি তৈরি হয়। মানসিক প্রভাব, মানসিক প্রভাব তো পড়বেই। সম্প্রদায় কেন্দ্রিক মানসিকতা যখনই হবে, তখনই তার পরিধি বা গণ্ডি ছোট হয়ে যাবে। আমি নির্দিষ্ট সম্প্রদায়ের বাইরে কিছু ভাবতেই পারছি না, গণ্ডি ছোট। তাহলে এই যে সমাজ কেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে জন্মগ্রহণ করব, সমাজের জন্য কিছু করব, এই চিন্তা ভাবনার অতীত হয়ে যায়। সেজন্য বলছে যে মানসিক প্রভাব কিন্তু কম বেশি দুর্বল হয়। এর পরের যে স্লাইড দেখো, এখানে আমরা চেষ্টা করেছি সাম্প্রদায়িকতার সমস্যাটার সমাধান কি করে খুঁজে বার করা যায়। ফার্স্ট পয়েন্ট কি বলছে? সাম্প্রদায়িকতার সামাজিক প্রতিকার। তার মানে এখানে কি বলছে, কি করতে বলছে? সামাজিক দিক থেকে কোন কোন প্রতিকারমূলক পদক্ষেপ দরকার। নাগরিক সমাজের ভূমিকা, নাগরিক সমাজের ভূমিকা। 2 নম্বর কি বলছে? সুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। 3 নম্বর কি বলছে? গণমাধ্যমের ভূমিকা। 4 নম্বর কি বলছে? জোর জবরদস্তি ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন। আর কি বলছে? জাতপাতের অবসান। এই যে নাগরিক সমাজের ভূমিকা, তার মানে সিভিল সোসাইটিকে আরো বেশি পুস্ট করে, সিভিল সোসাইটি যেন আরো বেশি অ্যাক্টিভ হয়, মানুষের মধ্যে সমস্ত ইনফরমেশনকে পৌঁছে দাও। আর কি করব? আর সুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে আরো সুপরিকল্পিত করব। তার মানে কিছুই নয়, শিক্ষা ব্যবস্থাকে আমরা সার্বিকভাবে সকলের মধ্যে পৌঁছে দেব। তাহলে যদি সঠিক শিক্ষায় মানুষ শিক্ষিত হয়, তাহলে কিন্তু মানুষ আর এই পথে যাবে না। তাহলে মানুষ কিন্তু কোনো সাম্প্রদায়িক বাতাবরণ বা কোনো সমস্যার বাতাবরণ সম্বন্ধে চিন্তা ভাবনা করবে। গণমাধ্যমের ভূমিকা, মিডিয়ার মধ্যে দিয়ে যেমন খারাপ খবর ছড়ানো যায়, ঠিক তেমনই দেখো মিডিয়ার মধ্যে ভালো খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তাহলে কি করতে হবে? গণমাধ্যমের ভূমিকাকে বাড়াতে হবে, যেটা সঠিক সেটাই মানুষের কাছে পৌঁছে দাও।
জোর জবরদস্তি ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন, অর্থাৎ কোনো ব্যক্তিকে ধর্ম পরিত্যাগ করার বিরুদ্ধে আইন নিয়ে আসা, যে তুমি আমার ধর্মকে চেঞ্জ করতে পারো না, তুমি আইনি জটিলতার মধ্যে পড়বে। জাতপাতের অবসান, জাতকেন্দ্রিক ভেদাভেদ, জাতকেন্দ্রিক ভেদাভেদকে দূরে সরিয়ে রাখো, তার ব্যক্তিগত পরিচয় হবে গুণগত, জাতিগত নয়। আর কি দেখব? আর আমরা দেখব সাম্প্রদায়িকতার অর্থনৈতিক প্রতিকার, অর্থনৈতিক সমতা, অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসা, প্রত্যেকটা মানুষের হাতে অর্থনৈতিক সুযোগ সুবিধাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। মানুষের হাতে অর্থ থাকলে মানুষ কিন্তু এই সাম্প্রদায়িকতার সমস্যা, দাঙ্গা, হুনোহুনি, কাটাকাটি, ঠিক আছে, এগুলোর পথ বেছে নেবে না। আর কি? সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা। সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা মানে হচ্ছে এমন এমন পরিকল্পনা বা এমন এমন প্রকল্পকে নিয়ে আসতে হবে যাতে সেই প্রকল্পগুলো সঠিকভাবে মানুষের কাজে লাগে। সেটা বলছে সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজন। আর কি লাগবে? সাম্প্রদায়িকতা, রাজনৈতিক প্রতিকার। এই রাজনৈতিক প্রতিকারে আমরা কি কি দেখব? রাজনীতিকে ধর্ম থেকে পৃথকীকরণ, অর্থাৎ রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করবে। ধর্ম তার যে বিস্তৃতি বা তার যে পরিধি রয়েছে সেখানে রাজনীতি কোনো হস্তক্ষেপ করবে না। সুতরাং রাজনীতি নিজস্ব প্রেক্ষাপটে কিন্তু ধর্মের সাথে চলবে। এইরকম মানসিকতা বাদ দিতে হবে। অর্থাৎ কোন ধর্মীয় বাতাবরণে রাজনীতি কোনো নীতি ইমপ্লিমেন্ট করবে না। প্রত্যেকটা ব্যক্তিকে সমানভাবে ধর্ম নিয়ে তাদের বক্তব্য রাখার সুব্যবস্থা করে দেবে, অর্থাৎ যেটাকে আমরা বলি ধর্ম নিরপেক্ষতা। আমরা আসবো একটু পরে। আর কি? সাম্প্রদায়িক রাজনৈতিক দলের উচ্ছেদ। যে সমস্ত রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িক বাতাবরণ নিয়ে গড়ে উঠেছে সেগুলোকে সমাজ থেকে কি করবো? উচ্ছেদ করে দেবে, যাতে সেই দলগুলো সমাজে কোনো প্রভাব না ফেলে। আর কি? সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য গৃহীত প্রতিকারমূলক ব্যবস্থা, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় যারা সমাজে পিছিয়ে পড়েছে তাদের জন্য কি করব? তাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে আসবো। সমাজ তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করবে। আর শান্তি রক্ষা বাহিনী গঠন করা, অর্থাৎ ডিফেন্স, অর্থাৎ সমাজের মধ্যে এমন একটা শক্তিশালী বাহিনী, এমন একটা শক্তি গড়ে উঠবে যারা কি করবে? যারা মানুষকে প্রোটেক্ট করবে, মানুষকে প্রোটেকশন দেবে। এরপরে আমরা দেখে নেব ধর্ম নিরপেক্ষতা। দেখো এখানে যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। ধর্ম নিরপেক্ষতা সেই বিষয়টাকেই তুলে ধরে যেখানে বলা হয় যে সমস্ত ধর্মের মধ্যে একটা নিরপেক্ষ মানসিকতা, অর্থাৎ এক ধর্ম অন্য ধর্মের বাতাবরণে কোনো হস্তক্ষেপ করবে না, রাষ্ট্র কোনো ধর্মীয় ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। 1851 সালে জর্জ জ্যাকব হোলিওকে প্রথম ধর্ম নিরপেক্ষতা শব্দটা ব্যবহার করে। এবং আমরা যদি ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট দেখি কি দেখব? ভারতীয় সংবিধানে কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনে ধর্মনিরপেক্ষ শব্দটি প্রথম গৃহীত হয়। এই যে 3 নম্বর পয়েন্টে দেখো বারবার করে বলছে ধর্মনিরপেক্ষতা হলো আসলে ধর্মের সঙ্গে সম্পর্কহীনতা, অর্থাৎ ধর্মের সঙ্গে সম্পর্কহীনতা, ধর্মকে কেন্দ্র করে সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ, হানাহানি হবে না। ধর্মে কোনো রাজনৈতিক মতাদর্শ কোনো গুরুত্ব আরোপ করবে না এবং ধর্মকে কেন্দ্র করে সমাজের কোনো বিষয়কে আমরা দেখব না। আর কি? রাষ্ট্র জোর করে কোনো নাগরিকের উপরে কোনো ধর্মকে চাপিয়ে দেবে না। অর্থাৎ রাষ্ট্র, বি আর আম্বেদকর বলছে যে রাষ্ট্র ধর্ম দিক থেকে নিজেকে আলাদা রাখবে, অর্থাৎ রাষ্ট্র প্রত্যেকটা ব্যক্তিকে তার ধর্মীয় আচার আচরণ পালনে কিন্তু কোনো হস্তক্ষেপ করবে না। এরপর আমরা দেখে নেব ধর্ম নিরপেক্ষতার প্রক্রিয়া। দেখো এই যে ধর্ম নিরপেক্ষকরণ প্রক্রিয়া, এই ধর্ম নিরপেক্ষকরণ প্রক্রিয়া মানে কি? সেকুলারাইজেশন হচ্ছে সেই ধরনের অ্যাক্টিভিটি বা প্রসেস যার মধ্যে দিয়ে মানুষ কিন্তু কোথায় পৌঁছাবে? সেকুলারিজমে পৌঁছাবে। অর্থাৎ নিজের মতাদর্শ, ভাবভঙ্গি, চালচলন
মানবিকতা, শিক্ষা কেন্দ্রিক ক্ষেত্রগুলো, রাজনৈতিক দিকগুলোকে এমন ভাবে উপজীব্য করে তুলবো যাতে আর সংগ্রামের পথ বেছে নিতে না হয়, এবং এর মধ্যে দিয়েই কিন্তু আমরা ধর্মনিরপেক্ষ স্টেটে পৌঁছাবো। গির্জা এবং রাষ্ট্র, এই পয়েন্টটার মূল উদ্দেশ্য হচ্ছে গির্জা এবং রাষ্ট্র দুটো আলাদা দিক, এই দুটোর মধ্যে যেন কোনো সংযোগ না থাকে এবং দুটো যেন একটা অপরকে ইতিবাচক বা নেতিবাচক ভাবে প্রভাবিত না করে। এরপরে আমরা দেখে নেব ধর্মনিরপেক্ষকরণ প্রক্রিয়ার সামাজিক প্রেক্ষাপট। এখানে কতগুলো দিক রয়েছে, যেমন রেনেসা, বিজ্ঞানের বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যের প্রসার, সংস্কার, এগুলো কি? এই পয়েন্টগুলো সেই বিষয়টাকে ইন্ডিকেট করে যে কিভাবে ধর্মনিরপেক্ষকরণ প্রক্রিয়ার বিস্তার ঘটাবে। অর্থাৎ যাতে সাম্প্রদায়িকতার মতো বাতাবরণ তৈরি না হয়, তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ধর্মনিরপেক্ষকরণের বাতাবরণ তৈরি করতে হবে। এবং এর জন্য কি প্রয়োজন? রেনেসা। রেনেসা মানে হচ্ছে নতুন চিন্তা ভাবনার বিকাশ, বিজ্ঞানের বৃদ্ধি অর্থাৎ সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, সায়েন্সের সুবৃদ্ধি করতে। আর কি প্রয়োজন? ব্যবসা বাণিজ্যের প্রসার। যত বেশি ব্যবসা বাণিজ্য হবে তত বেশি প্রোডাকশন হবে, উৎপাদন বাড়বে। যত বেশি উৎপাদন বাড়বে মানুষ অর্থনৈতিক ক্ষেত্রে বেশি নিয়োজিত থাকবে। তার এইসব ভেদাভেদ, ঠিক আছে, সংখ্যালঘু মানসিকতা, ঠিক আছে, একে অপরের বিরুদ্ধে যাওয়া, এই ধরনের মানসিকতার মধ্যে সে থাকবেই না। আর কি প্রয়োজন? সংস্কার করা। অর্থাৎ সমাজের মধ্যে যে ভ্যালু গুলো রয়েছে, যে নীতিগত পরিকাঠামো রয়েছে, যে সাম্প্রদায়িক বাতাবরণে বীজ রয়েছে, সেগুলোকে সংস্কার করতে হবে, মুছে ফেলতে হবে। কুসংস্কারগুলোকে মুছে ফেলতে হবে, যাতে মানুষ আর সেই পথে আর বিশ্বাস না হয়, নতুন প্রজন্ম যাতে সেই ভুল পথে আর পা না দাঁড়ায়। তাহলে ধর্মনিরপেক্ষকরণের পথকে সুসংহত করতে আমাদেরকে কি কি পথ বেছে নিতে হবে? রেনেসার পথ বেছে নিতে হবে, সায়েন্সের পথে হাঁটতে হবে, ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়াতে হবে, অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি আনতে হবে। প্রয়োজন রয়েছে পুরনো ধ্যান ধারণা মতাদর্শের সংস্কার। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি ভারতে কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে ধর্মনিরপেক্ষতার পথে। কি কি প্রতিবন্ধকতা রয়েছে? সাম্প্রদায়িকতার অভিশাপ, যে বললাম প্রথম টপিকে যেটা পড়লে সাম্প্রদায়িকতা। তাহলে সম্প্রদায় কেন্দ্রিক এই যে ভেদাভেদ, এই ভেদাভেদ থেকেই কিন্তু সাম্প্রদায়িকতার অভিশাপ বেড়েছে। তাহলে সাম্প্রদায়িকতা যত বাড়বে ধর্মনিরপেক্ষতা তত কমবে। ধর্ম এবং রাজনীতি, রাজনৈতিক দলগুলো ধর্মকে প্রাধান্য দিচ্ছে, ধর্মকে নিজেদের মতো করে প্রভাবিত করার চেষ্টা করছে, যার ফলেই কিন্তু সাম্প্রদায়িকতার মতো বীজ আজও টিকে আছে। ধর্মীয় মৌলবাদ, ফান্ডামেন্টালিজম, অর্থাৎ ধর্মীয় যে মৌলিক প্রিন্সিপাল, সেটাকে যদি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, ধর্মকে যদি আবার মানুষের মধ্যে কুসংস্কার কেন্দ্রিক মানসিকতাগুলোকে যদি আরো বেশি মানুষের মধ্যে প্রজেক্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু আবার সমস্যা বাড়বে, ধর্মনিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হবে। অনগ্রসরতা, পিছিয়ে পড়া জাত কিন্তু অন্য জাতের বিরুদ্ধে সংগ্রামের পথ বেছে নেয়। তাহলে অনগ্রসরতা আরেকটা সমস্যা। সাম্প্রদায়িক রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল শুধুমাত্র সম্প্রদায়কে প্রাধান্য দিচ্ছে, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। সাম্প্রদায়িক গণমাধ্যম, অর্থাৎ যে ধরনের মিডিয়া, সাম্প্রদায়িক গণমাধ্যম বলতে বোঝাচ্ছে যে মিডিয়া যদি শুধুমাত্র সম্প্রদায় কেন্দ্রিক মূল্যবোধগুলোকে প্রজেক্ট করে, তাহলে সমস্যা বাড়বে। জাতিবাদ, কাস্টিজম, বৈষম্যমূলক সংরক্ষণ নীতি, শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, সুবিধাবাদী রাজনৈতিক নেতা, এই প্রত্যেকটা পয়েন্ট দেখো বলছে ভারতীয় সমাজের সেই সমস্যার দিকগুলো যেগুলো ধর্মনিরপেক্ষতার সমস্যাকে বাড়াচ্ছে। জাতিবাদ, জাতকে আরো বেশি প্রাধান্য দেওয়া, সবকিছুর মধ্যে জাতের প্রিন্সিপালকে খুঁজে বের করা। বৈষম্যমূলক সংরক্ষণ নীতি, এমন নীতি প্রজেক্ট করা হয়েছে এক দলকে বেশি সুবিধা পাচ্ছে, এক সম্প্রদায় পাচ্ছে না। শিক্ষা ব্যবস্থাকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হওয়া, আর রাজনৈতিক নেতাদের সুবিধাভোগী, এই সমস্ত দিকগুলো কিন্তু ভারতীয় সমাজে ধর্মনিরপেক্ষ ক্ষেত্রকে আরো বেশি দুর্বল করছে। সুতরাং এগুলোকে আমাদেরকে দেখতে হবে, যাতে এই সমস্যাগুলোকে সমাধান করা যায়, এবং এগুলোর জন্য
প্রকৃত পথ খুঁজে বার করা যায়।